চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর, আপন প্রাঙ্গণ তলে দিবস সর্বরী, বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি। যেথা বাক্য হৃদয়ের উৎস মুখ হতে উচ্ছ্বসিয়া ওঠে, যেথা নির্বারিত স্রোতে দেশে দেশে দিশে দিশে কর্মধারা ধায়, অজস্র সহস্রবিধ চরিতার্থ দায়। যেথা তুচ্ছ আচারের মরুবালু রাশি, বিচারের স্রোতপথ ফেলে নাই গ্রাসী। পৌরুষেরে করেনি শতধা নিত্য যেথা, তুমি সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা। নিজ হস্তে নির্দয় আঘাত করি বিত, ভারতের সেই স্বর্গে কর জাগরিত। হে ফার্স্ট ইয়ার, এদিকে আয়। এই ডাকটা আজকাল ঘুমের মধ্যেও শুনতে পাই প্রত্যয়। ফিজিক্সে অনার্স নিয়ে পড়াশোনার ইচ্ছা থাকলেও এডুকেশন লোন পাওয়ার সুবিধা আর আর্থিকভাবে সফল হওয়ার জন্য ইঞ্জিনিয়ারিং কলেজে পা রাখতেই হয়। প্রায় 4 মাস হয়ে গেল কলেজটাতে। এর মধ্যে অন্তত 5 বার জামা খুলে ক্যাম্পাসের মধ্যে কান ধরে উঠবোস, 10 বার নাম না জানা দিদিদের প্রপোজ করতে গিয়ে তিরস্কারের শিকার, 100 বার লাইব্রেরির মধ্যে নিউটনের চতুর্থ লয়ের এক্সপ্লানেশন, আর সব কিছুর সূত্রপাত হয় ওই হেয় স্বরের ডাকটা দিয়ে। এই ফার্স্ট ইয়ার, এদিকে আয়। কলেজের ফার্স্ট ইয়ার হস্টেলের একতলার ডান দিকের প্রথম ঘরটাতেই থাকে প্রত্যয়। রুমমেট আরও 3 জন আছে বটে, কিন্তু তাদের বাড়ি কাছে বলে উইকেন্ডে বাড়ি চলে যায়। যথারীতি উঁচু ইয়ারে দাদাদের চিত্ত বিনোদনের অবজেক্ট হয়ে যায় প্রত্যয়। বাবা বলতেন প্রত্যয়ের দাদু নাকি অনেক বড় দেশপ্রেমিক ছিলেন, ইংরেজদের বিরুদ্ধে অনেক সংগ্রামে অনেকভাবে সাহায্যও করেছিলেন। প্রত্যয়ের মাঝে মাঝেই মনে হয় সেটা অনেক সোজা ছিল কলেজের এই দুর্বিষহ কষ্টের থেকে। ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টের তিতলিকে বেশ ভালো লাগে প্রত্যয়ের। কলেজ শেষ হলে মাঝে মধ্যেই বাইরে দাঁড়িয়ে একটু কথাও বলে, ওই পড়াশোনা নিয়েই। তাতেও ভয়, কখন পিছন দিক থেকে সেই ডাক এসে যাবে, এই ফার্স্ট ইয়ার এদিকে আয়। তাই এর মধ্যে এই নিয়ে একটা হালকা হুমকিও খেয়ে গেছে এক 4th ইয়ারের দাদার কাছে। আজ 15ই আগস্ট ছিল। যথারীতি পুরো হস্টেল প্রায় ফাঁকা। দিনের বেলায় কলেজের মাঠে স্যার আর ম্যাডামরা ফ্ল্যাগ তুলছিলেন। কয়েকজন 3rd 4th ইয়ারের স্টুডেন্ট আর প্রত্যয়ের মতো 2-4 জন ছিল। রাত এখন প্রায় 11টা। সামনেই সেমিস্টার। কয়েকটা বই টেবিলের উপরে নিয়ে বসেছিল প্রত্যয়। আজ রাতটা খুব অন্ধকার। একে তো অমাবস্যা, তার উপর সমস্ত হস্টেলের ঘরগুলো অন্ধকার, কেউই প্রায় নেই। অনেক দূরের 2-4টে ঘরে কিছু ছেলে আছে। হস্টেলের সামনের কৃষ্ণচূড়া গাছটায় একটা পেঁচা ডাকছে। দরজায় খুব জোরে জোরে ঘা পড়ল। এ ভাই, কে আছিস? চটপট দরজা খোল, আজ তোর ফ্ল্যাগ তুলবো বে। এক মাতাল গলার ধুমায়িত আওয়াজের সাথে আর কয়েকটা চাপা হাসির শব্দে বুকের হৃৎপিণ্ডের স্পন্দনটা 200 গুণ বেড়ে গিয়ে কামারের মতো হাতুড়ি পিটতে লাগলো প্রত্যয়ের। এর ঠিক 5 বছর পর প্রচণ্ড জোর পদাঘাতে দরজা একটা বিস্ফোরণের শব্দে খুলে যায়। ঘরে ঢোকে রনিত আর সমরেশ। সামনে নিকষ কালো অন্ধকার। ঘরটা ফাঁকায় পড়ে আছে বহুকাল ধরে। চারিদিকে একটা বদ্ধ গুমোট ভাব আর ভ্যাপসা গন্ধে রনিত নাকে রুমাল চাপা দেয়। জানলাগুলো কেউ খোলে না এখন। ঘরের কোণগুলো মাকড়সার স্থায়ী বাসস্থানে পরিণত হয়েছে। পরিবর্তন কিছু হয়নি এই ঘরে, শুধু একটা জিনিস বাদে। সিলিংয়ের ফ্যানটার একটা ব্লেড বেঁকে নিচের দিকে কিছুটা নেমে গেছে। দেখে মনে হয়
কোনো ভারী জিনিস ঝুলিয়ে দেওয়া হয়েছিল ওখান থেকে, যার ফলে এই পরিণাম। হঠাৎ দুজনের মনে পড়ে যায় কিছু অতীত, আর সেই সঙ্গে দুজনে তাকায় একে অপরের দিকে। মোবাইলের ক্ষীণ আলোতে বোঝা যায় তারা ভয় পেয়েছে। তোর কাছে সত্যি ফোন গিয়েছিল সম? কলেজ জীবনের খুব কাছের বন্ধু সমরেশকে রনিত এই নামেই ডাকে। ভাই সত্যি বলছি, অফিসে ছিলাম, দুপুরে খেয়ে দিয়ে সবে কাজে বসেছি, আর ঠিক সেই সময় ফোনটা এসেছে। আরে সেই গলা, কোনো সন্দেহ নেই তাতে যে ও। সমরেশ যেন শেষের কথাগুলো খুব আস্তেই বলে রনিতকে। হ্যাঁ হ্যাঁ, এই কথাটা তো এই নিয়ে আমাকে 5 বার বলছিস, কিন্তু আমার মাথায় তো কিছুই ঢুকছে না। আমি যখন তোর ফোন পাই এইসব শুনে ভাবছিলাম তুই খেয়ে আছিস, কাটিয়ে দেবো ভাবছিলাম, কিন্তু কৌতূহলটা চেপে বসেছিল আমাকে। কি করে সম্ভব বলতো সম? সেদিন তো আমরা নিজের চোখে প্রত্যয়কে ঠিক এইখানেই। রনিত পুরো কথাটা শেষ করতে পারে না। হঠাৎ অলৌকিকভাবে ঘরের ঠিক বাঁ দিকের জানলার কপাট খুলে যায়, আর সেখান দিয়ে খুব অপরিচিত হিমশীতল হাওয়ার ঘরে ঢুকে দুজনকে শিহরিত করে তোলে। সেই হাওয়ায় রনিত আর সমরেশের মনে পড়ে গেল আজ থেকে 5 বছর আগে ঘটা কিছু ঘটনা। প্রত্যয় খুব ভয় পেয়ে থাকে, আর এই স্বভাব যেন তার মধ্যে কেউ বা কারা খুব জোর করে গেঁথে দিয়েছে। তিতলি ওকে বারবার বোঝায় এইভাবে চললে সে অসুস্থ হবে, বাড়িতে বলুক পুরো ব্যাপার, দরকারে তারা ব্যবস্থা নেবে। কিন্তু প্রত্যয় যেন পরিণত হয়েছে কোনো দম দেওয়া পুতুল। তাকে জোর করার বিরুদ্ধে যে প্রতিবাদের ভাষা, তা যেন সে ভুলেই গিয়েছে। 3rd ইয়ার আর 4th ইয়ারের কিছু ছেলে সেই সুযোগ কি হাত থেকে যেতে দেবে? কিরে, দরজাটা খুলবি না? এ রনিত, কোথায় তুই? এদিকে আয় তো, লাথি মেরে দরজাটা ভেঙে দে। দাঁড়া, তুই কেন? সালা আমি ভেঙে দেবো। মদ্যপ সমরেশ চোখ বড় করে ঘরে ঢোকে প্রত্যয়কে সরিয়ে, আর তার সাথে রনিত, ভানু ও সেনজিৎ। কি হলো সোনা, ভয় কি তোমার ছোট ভাই কান্নাকাটি করছে? প্যান্টুল ভিজে গেল নাকি তোমার? দাঁড়াও, আমার কাছে একটা জিনিস আছে, ওটাই দিচ্ছি, ওটা দিয়ে পরিষ্কার করে ওটাই পরে নাও। এই বলে সমরেশ পকেট থেকে ওর একটা রুমাল বার করে প্রত্যয়কে দেয়। কিন্তু আজকে ছেলেটার মুখ যেন অন্যরকম। তার নিষ্পলক দৃষ্টিতে সে চেয়ে আছে বাকিদের দিকে। ওর মুখে ভয় নেই, মুখেও কোনো প্রশ্ন নেই। সে হাত বাড়িয়ে রুমালটা নেয়। আর কিছু করতে হবে আমাকে? প্রত্যয় এই প্রথম মুখ খোলে। উত্তেজিত সমরেশ প্রত্যয়কে মারবার জন্য এগোয়, কিন্তু রনিত বাধা দেয়। তার মনে হয় সমরেশ একটু বেশি বাড়াবাড়ি করছে। দাদা, বললে না তো আমায় কি করতে হবে? আওয়াজটা হতেই রনিত আর সমরেশ হকচকিয়ে যায়। কে বললো কথাটা? এই গলাটা প্রত্যয়ের না? প্রশ্ন করে রনিত, কিন্তু সমরেশের মুখে কোনো কথা নেই। তার চোখ বিস্ফারিত হয়ে চারিদিকে কিছু খোঁজার চেষ্টা করছে। এই কিছু সময়ে সে যেন খানিক ফ্যাকাশে হয়ে গেছে। ও কি ভয় পেয়েছে? শব্দটা কোন দিক থেকে এলো বলতো? কোন দিক থেকে? হ্যাঁ, কোন দিক থেকে? জানি না, তবে প্রত্যয় আমাদের সাথে গেম খেলছে। আচ্ছা, দেখি কি করে ও। তুই ভাবিস না সম, আমি আছি, তোর কিছু হবে না। রনিত কি সমরেশের মনে সাহস জোগানোর একটা মিথ্যা চেষ্টা করছে? যদি তা না হয়, তাহলে ওর গলার আওয়াজ এত মিহি আর কাঁপছে কেন? ভয়ের সৃষ্টি কোনো এক কাকতালীয় ঘটনা নয়। পরিত্যক্ত হস্টেলে বিনা অনুমতিতে প্রবেশ, তাও এমন একজনের অস্তিত্বের প্রমাণ নেওয়ার জন্য যে আর বেঁচে নেই। ভয় হওয়াটা স্বাভাবিক, কিন্তু বারবার ফোন আর তার সাথে কলেজ জীবনে করা অস্থির কার্যকলাপের
বারবার স্মৃতি রোমন্থন বর্তমানে পরিণত হওয়া অতিকায় ভদ্র মাল্টিন্যাশনাল কোম্পানির একজন সুযোগ্য কর্মচারীর ধাতে সয় না, এবং সেই সঙ্গে বাকি দুই বন্ধু ভানু আর সেনজিতের আশ্চর্য মৃত্যু যেন তাদের এই কৌতূহল বাড়িয়ে তুলেছে। কৌতূহল নয়, বলা যেতে পারে প্রতিশোধের যন্ত্রণা যে এই দুই সিনিয়রের রন্ধ্রে রন্ধ্রে প্রকাশ পাচ্ছে। রনিত, তুই কি এনেছিস তোর সাথে? মানে কি আনার কথা বলছিস? তোর পিঠে ওই ব্যাগটাতে কি আছে? ও, তোর প্রিয় ব্র্যান্ড আছে ভাই, রেড লেভেল। আমি ওটার কথা বলছি না, পিস্তলটা এনেছিস সাথে? হুম হুম আছে। এবার তুই একটু চিন্তা করা বন্ধ কর। দাঁড়া, এমার্জেন্সি লাইটটা বার করি আর পেগগুলো বানাই। দেখি বেটা কখন আসে। ওকে আজকে বোঝাবো রনিত সান্যালের সাথে শেয়ানাগিরি করার কি ভয়ঙ্কর পরিণাম হতে পারে। না, তোর কি মাথা টাথা খারাপ? তুই পিস্তল দিয়ে ভূতকে ভয় দেখাবি? তাহলে পিস্তল কার জন্য নিয়ে এসেছি আমি? এই বলে ব্যাগ নিচে রেখে লাইটটা পাশে রেখে জ্বালালো রনিত। ওটা তো আমাদের জন্য লাগতে পারে, তাই না? সমরেশের এই উক্তিতে রনিত অবাক হয়ে তাকায় সমরেশের দিকে। কিছুক্ষণ সব চুপ। তারপর রনিত গ্লাসে ব্যাগ থেকে বার করা রেড লেভেলের কিছুটা ঢেলে সমরেশকে দেয়। এই নে সম। আরে তুই এত ভয় কেন পাচ্ছিস বলতো? প্রশ্ন করে রনিত। গ্লাসের পুরোটা একবারে গলায় ঢেলে গ্লাসটা সামনে রেখে সমরেশ বলে, সালা, ভয় পাবো না? যেদিন ওই ফ্যানটা থেকে প্রত্যয়ের শরীরটা নামিয়েছিল, তুই তো ছিলি আমার সাথে। ওর চোখগুলো দেখেছিলি কেমনভাবে তাকিয়েছিল আমাদের দিকে? এত রাগ, এত ক্ষোভ কখনো কারুর চোখে দেখেছিলি তুই? দেখে মনে হচ্ছিল শেষ কিছুই হয়নি, এখনো অনেক অঘটন বাকি আছে। আর তারপর থেকে কেউ তো এই ঘরে থাকতে পারতো না, ভয় পেত সবাই। যেই আসে এক রাত থেকে পরের দিন ঘর পাল্টায়। এ সব কিছু মিথ্যে রনিত, তাও তুই বলছিস ভয়ের কোনো কারণ নেই? তাহলে তুই এলি কেন এখানে? তোর এত প্রশ্নের উত্তর কোনো পুরোহিত না হলে ওঝার কাছে আছে। আমার কাছে এসব শুধু আজগুবি গপ্প ছাড়া কিচ্ছু না। তোর হয়তো মনে নেই, প্রত্যয়ের দেহ হসপিটালে নিয়ে যাবার পরে আমাদের কাছে ওকে নিয়ে আর কোনো খবর ছিল না। হয়তো পরে বেঁচে উঠেছে, আর ওর সাথে যা যা করেছি আমরা, হয়তো তার শোধ নিচ্ছে ও। রনিতের চোখ জ্বলতে থাকে। ওর কথার বাস্তবিকতা যাচাই করার প্রয়োজন সমরেশের নেই, কারণ ও সত্যিটা জানে। রনিতের হার না মানা একটা বাজে অভ্যাস, তাই বলে যা ইচ্ছা তাই বলবে এটা সমরেশ মানতে পারে না। সমরেশ বলে, ভানুর মৃত্যুটা কি তুই একটা সাধারণ মৃত্যু বলে মনে করিস? ওর মতো একটা প্রাণবন্ত ছেলে কিনা শেষ পর্যন্ত ছাদ থেকে ঝাঁপ দিয়ে সুইসাইড করবে? তুই বলবি সুইসাইড, কিন্তু আমি বলবো এটা ছিল প্রত্যয়ের দেওয়া একটা টাস্ক। তোর মনে আছে প্রত্যয়কে আমরা হস্টেলের ছাদের পাঁচিলের ওপর দিয়ে হাঁটিয়েছিলাম? আমরা কিন্তু খুব হেসেছিলাম, কিন্তু আমি দেখেছিলাম ছেলেটা কিন্তু খুব ভয় পেয়েছিল। এখন হয়তো ওর পালা, হয়তো আমরা এখন ভয় পাবো আর আরও হাসবে এক অদৃশ্য হাসি। তাহলে তুই সেনজিতের মৃত্যু নিয়ে কি বলবি? আরেকটা কিছু বল দেখি বানিয়ে। এই গুণ যে তোর আছে তা কিন্তু আমি জানতাম না ভাই। রনিত হাসতে থাকে। ওর অট্ট হাসি যেন ফাঁকা হোস্টেলের প্রতিটি কোণের নীরবতা ভাঙতে থাকে একটু একটু করে। ভাই, হাসিস না এত জোরে। সেনজিতের মৃত্যুটার খবর যখন ওর বউয়ের কাছ থেকে পাই, ঠিক বিশ্বাস করতে পারিনি। ওর নিথর দেহটা নাকি পাওয়া গেছে বদ্ধ ঘরের ভিতর, আর ওর সামনে ডাঁই করা ছিল ছাই হয়ে যাওয়া সিগারেটের স্তূপ। সেনজিৎ তো প্রচুর স্মোক করত, কিন্তু এক রাতে ওর এমন কি হলো যে এত সিগারেটের দরকার পড়ল? তোর কি মনে হয় না এসব ওদেরকে জোর করে করানো হয়েছে? সমরেশের কথাগুলো রনিত যেন গ্রাহ্য করে না। ইতিমধ্যেই সে 4 গ্লাস শেষ করেছে। গ্লাস কি দুটো নাকি আরেকটা আছে রনিতদা?
হতবাক হয়ে দুজনের চোখ যায় তাদের পাশে থাকা একটি আধ ভাঙা টুলের দিকে। ইমার্জেন্সি আলোটা পড়েছে আগন্তুকের মুখে। ভয় আর রাগ দুটি অভিব্যক্তি কোনো দিন কি একসাথে প্রকাশ পায়? রাগের বশবর্তী হয়ে তো মানুষ ভয়কে জয় করে কিছু ভালো মন্দ করে ফেলতেই পারে, তবে আজ কেন এই দুজন সিনিয়র প্রত্যয়ের ধূসর চোখের বাঁধনে অনড় হয়ে আছে? আর এক আঙুল এগোলেই তো রনিতের পিস্তল, কিন্তু ওই এক আঙুল নয়, সারা শরীর যেন তাদের অসাড়। দাদা, জুনিয়রের সাথে মাঝে মাঝে পার্টি করা কি যায় না? সে যাই হোক। প্রত্যয় রনিত আর সমরেশের পাশে বসে। রনিত দেখেছে প্রত্যয়ের গলায় একটা লাল রক্ত জমে যাওয়া দাগ। তাহলে কি ও আর? ভাবনায় ইতি টানে প্রত্যয়। সে বলে, হাতে অনেক সময় আছে দাদা, রাতও অনেক বাকি। চলো কিছু গেম হয়ে যাক। এক নারকীয় অট্টহাসিতে ভরে ওঠে চারিদিক। জানলা দিয়ে দেখা যায় পাশের হস্টেলের আলো হঠাৎ বন্ধ হয়। লোডশেডিং। গাঢ় নিকষ অন্ধকার যেন ঘিরে ধরে তিনজনকে। সামনে ইমার্জেন্সি আলোর তীব্রতা যেন আগের থেকে কম। প্রত্যয় বলে, না, এইভাবে সময় নষ্ট করলে কিভাবে চলবে বলো তো? লেটস দ্য গেম বিগিন। আর নিজেদেরকে সামলাতে পারল না সমরেশ ও রনিত। টলতে টলতে নিচে পড়ে গেল দুজনে, আর গোটা রুমটা ফেটে পড়ল এক অট্টহাসিতে। আর নয়, অনেক হয়েছে ওদের সাথে ভালো ব্যবহার। এবার সময় এসেছে রুখে দাঁড়ানোর। সমরেশ ও রনিতের কানে কথাগুলো আসার সঙ্গে সঙ্গে ওরা ধরফর করে উঠে পড়ল। কোথায় তারা? কি হয়েছিল তাদের সঙ্গে? কিছুক্ষণের মধ্যেই ওদের সব কিছু মনে পড়ে গেল। তারা তো ছিল হস্টেলের রুমে, কিন্তু এখন তারা কোথায়? ওরা সত্যিই হতভম্ব। ওরা এখন রয়েছে একটা দিগন্ত বিস্তৃত মাঠের মধ্যে, আর তাদের সামনে রয়েছে প্রচুর মানুষ। যার কণ্ঠস্বর শুনে ওদের তন্দ্রা ভাঙল, সে এখন একটা মঞ্চের উপর দাঁড়িয়ে বক্তৃতা দিচ্ছে এবং সবাই তার কথা শোনায় ব্যস্ত। সমরেশ ও রনিত দাঁড়িয়ে পড়ল ওর বক্তৃতা শোনার জন্য। সে এখনো বলে চলেছে, ক্ষুদিরাম বোস, কানাইলাল দত্ত, সত্যেন্দ্রনাথ বসুর, বীরেন দত্তগুপ্তর ফাঁসি হয়েছে। আর কত প্রাণ নেবে ওরা? আর বিলম্ব নয়, সব জায়গায় একই অবস্থা। স্কুল, কলেজ, অফিস, সর্বত্রে ভারতীয়দের অপমান করা হচ্ছে। নাম করা প্রেসিডেন্সি কলেজে উঁচু ক্লাসের ছেলেরা জুনিয়রদের উপর নির্মম অত্যাচার করে আঘাত হানছে, কারণ ওরা নাকি ভারতীয়। আর বিলম্ব করা মূর্খের মতো কাজ হবে। তোমাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই আর একজনের সাথে। এসো নিশিকান্ত, মঞ্চে এসে জানাও তোমার উপর হয়ে যাওয়া অত্যাচারের কথা। এই বলে বক্তা এক যুবককে হাত বাড়িয়ে ডেকে নিল। কিন্তু এবার যে উঠল মঞ্চে, তাকে দেখে সমরেশ ও রনিতের চক্ষু চড়ক গাছ। মঞ্চে উঠল ওদের জুনিয়র বয়, প্রত্যয়ের মতো হুবহু দেখতে এক যুবক, যার নাম এখানে নিশিকান্ত। এরা দুজন কিছুতেই বুঝতে পারছে না সবকিছু। এসব কি হচ্ছে তাদের সঙ্গে? এরা কি বিপ্লবী? এখন কি ওরা দুজন স্বাধীনতা যুদ্ধের আমলে চলে এসেছে? 100 বছর মতো আগেকার যেন ঘটনাগুলো ঘটছে ওদের সামনে। এই সব চিন্তা ভাবনা ওদের মাথার মধ্যে ঘুরছে এমন সময় আবার বক্তৃতা শুরু হলো। কিন্তু এবার কথাগুলো আসছে নিশিকান্তর কাছ থেকে। সে বলছে, আমার সঙ্গে যে অন্যায় হয়েছে সেটা যেন আর কারুর সঙ্গে না হয়, তার ব্যবস্থা করতে হবে আমাদের। গতকাল অর্থাৎ 14ই আগস্ট
আমাদের কলেজ থেকে বিতাড়িত করা হয়েছিল। আমার সিনিয়র ক্লাসের দুজন ব্রিটিশ যুবক আমার হোস্টেলের রুমে এসে আমাকে ব্ল্যাকমেল করে। ওদের নামে গতকাল প্রিন্সিপালের কাছে কমপ্লেন করেছিলাম বলে ও আমাকে কলেজ থেকে তিরস্কার করেছে, কারণ ওরা দুজন ছিল নাকি কোনো উচ্চ পদস্থ সরকারি পুলিশের ছেলে। ওরা যা খুশি তাই করতে পারে। এখন আমার একটাই লক্ষ্য, ওদের দুজনের উপর প্রতিশোধ নেওয়া। ইংরেজরা ভাবছে এমনি করে আমাদের পরাধীন করে রাখবে, কিন্তু আমরা সেটা হতে দেব না। আর এইরকম ছোট ছোট সংগ্রামের মাধ্যমে একদিন স্বাধীনতা আসবে আমাদের হাতে। তাই আমি এসেছি আপনাদের কাছে। আপনারা কি সাহায্য করবেন আমাকে? হঠাৎ একজন প্রশ্ন করে উঠল ভিড়ের মধ্যে থেকে। কে ওই দুজন? বলো নিশিকান্ত দা, আমরা ওদেরকে খতম করব। নিশিকান্ত এবার সমরেশ ও রনিতের দিকে আঙুল উঁচিয়ে বলল, ওই যে ওরা দুজন তোমাদের পিছনে দাঁড়িয়ে রয়েছে, ওদিকে চেয়ে দেখো। মন্ত্রমুগ্ধ শ্রোতারা এবার ওদের দুজনের দিকে ঘুরে দেখলো এবং এদিকে তখন ওরা দুজন চিৎকার করছে। হঠাৎ তাদের কাঁধের উপর একটা ঠান্ডা হাত পড়তে ওদের কথা বন্ধ হয়ে গেল। ওরা পিছনে ফিরে দেখে ওদের সামনে দাঁড়িয়ে আছে প্রত্যয়। এবার প্রত্যয় বলল, পিছনে ফিরে দেখো সমরেশ ও রনিতদা, ওই যে আসছে, ওরা সবাই আসছে। ওরা কিন্তু বিপ্লবী। ইংরেজদের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে আমার ঠাকুরদা নিশিকান্ত সেন প্রাণ হারান ঠিক এই জায়গায় আজকের দিনে, অর্থাৎ 15ই আগস্টে। সেও কিন্তু আমার মতো অত্যাচারের কবলে পড়েছিল। ওনার রক্তের ফোঁটার অবদান রয়েছে ভারতের ইতিহাসের পাতায়। এখানেই হয়েছিল সেই যুদ্ধ, আর এইখানেই তার ঠিক 100 বছর পরে গড়ে ওঠে আমাদের কলেজের হস্টেল, যার একটা রুমে তোমরা আমাকে। প্রত্যয়ের কথা আর শেষ হলো না, কারণ ওদের দুজনের পেছন দিক থেকে ছুটে আসছে বহু লোক। ওদের হাতে রয়েছে বন্দুক এবং ওদের নেতৃত্ব দিচ্ছে নিশিকান্ত। আর ওদের মুখ থেকে শুধু একটাই কথা বেরোচ্ছে, বন্দে মাতরম, বন্দে মাতরম। রনি তার সমরেশের মনে হতে লাগলো ওরা একটা তীব্র হ্যালুসিনেশনের শিকার হয়ে দুই কালচক্রের মাঝে পেন্ডুলামের মতো দুলছে। বন্দে মাতরম ধ্বনির তীব্র আওয়াজে চারিদিক ভরে উঠল। ওরা ছুটতে লাগলো পাগলের মতো, কারণ এই কালচক্রে ওরা সেই ইংরেজ যারা প্রত্যয়ের দাদু নিশিকান্তের ওপর অত্যাচার চালিয়েছে। চোখ মুখ অন্ধকার হয়ে পড়ে গেল মাটিতে। যখন চোখ খুলল, দেখতে পেল দুজনেই শুয়ে আছে হস্টেলের সেই অন্ধকার ঘরে, প্রত্যয়ের পায়ের কাছে। কি দাদা, টাইম ট্রাভেলে মজা পেলে? হিস্ট্রি রিপিটস ইটসেলফ, তবে তার ধরনটা একটু পাল্টে যায়, এই আর কি। কি চাস তুই ভাই, কি চাস তুই? কাঁদো কাঁদো গলায় জিজ্ঞেস করলো সমরেশ। হালকা হেসে প্রত্যয় বলল, আরে সমরেশ দা, এত টেনশন নিচ্ছ কেন গুরু? তোমরা তো বাংলার বাঘ, তোমরা কত স্মার্ট। ফার্স্ট ইয়ারের ছেলেদের শাসন করেছো, গালাগালি দিয়ে স্মার্ট বানানো শিখিয়েছো। এখন আবার বড় বড় সব মাল্টি ন্যাশনাল কোম্পানিতে ঢুকে সেখানকার আনস্মার্ট, শুধু মন দিয়ে কাজ করা ছেলে মেয়েদের ফাঁকি দেওয়া শিখিয়ে স্মার্ট বানাচ্ছ। অন্যদের ছোট করে নিজেদের প্রমোশনটা বুঝে নিচ্ছ। আরে তোমরাই তো আসল বিপ্লবী, দেশে বিপ্লব আনছো, স্বাধীনতার মানেই তো বদলে দিয়েছ। এত কিছু করছো একটু কায়দা করে, শহীদ না হলে তোমাদের নামে প্রস্তর ফলক হবে না তো। চলো আজ আমরা তিনজন মিলে একটা খুব ইন্টারেস্টিং গেম খেলি। আমি আবার ওই তোমাদের মতো অত স্মার্ট ইংরেজিতে গালাগালি দিতে পারবো না, বাংলা মিডিয়াম তো, কাঁচা বাংলাতেই বলি, বুঝলে? চোখগুলো লাল হয়ে উঠল প্রত্যয়ের। চল সালা, শুরু করা যাক। কিসের গেম? আমি কিছুই বুঝতে পারছি না। সমরেশের গলায় উদ্বেগের ভাব স্পষ্ট। দাঁড়া সম, ও যা বলবে তাই আমাদের করতে হবে কেন?
আর এসব কি ছিল প্রত্যয়? দেখ, যা হবার হয়েছে। আর তুই যা করলি এখন, তাতে তোর মনের স্বাদ পূরণ হয়েছে। শোন, আমরা এখানে এসেছিলাম সমর মনের ভুল দূর করতে, কিন্তু সে তো ঠিক, আমি মানছি। তাহলে আর কি চাস তুই? আমরা চলে যাচ্ছি, আমাদেরকে ছেড়ে দে। তুই তুই এটাই শুনতে চাস তো? আচ্ছা আচ্ছা, আমি বলছি, সম তুইও বল, আমরা যা করেছি ভুল করেছি। তোর সাথে কেন, কারোর সাথে এমন করার অধিকার কেউ দেয়নি। ক্ষমা কর ভাই, ক্ষমা কর, ক্ষমা কর, ক্ষমা কর। এ ভাই, তোমরা কারা আর এখানে কি করছো এই অন্ধকারে? আর এক আগন্তুকের গলার আওয়াজে সম্বিত ফিরে পায় রনিত ও সমরেশ। ওদের সামনে এমার্জেন্সি লাইট বন্ধ এখন, আর সামনে বসে থাকা প্রত্যয়, সে কোথায়? একে অপরের মুখের দিকে তাকায় দুজন। আরে ভাই, মুখে আঠা লাগিয়ে বসে আছো নাকি? রনিতের মুখের উপর টর্চের আলো ফেলে জিজ্ঞেস করে ভদ্রলোক। আপনি কে দাদা? রনিতের মুখের কথাগুলো যেন জড়িয়ে যাচ্ছে। নেশাটা কি বেশি হয়ে গেছে ওর? আমি কে মানে, আমি এখানকার নাইট গার্ড। তা তোমরা কে ভাই? চলো চলো ওঠো। ও, তোমরা তো পুরো ঠেক সাজিয়ে বসে আছো। তা হাঁটতে পারবে তো? উফ, ছি ছি ছি। তা তোমাদের এইসব কাণ্ড করার জন্য এই জায়গাটাই পেলে? হ্যাঁ বলি, কোনো আক্কেল জ্ঞান আছে নাকি? আমার চাকরি খাওয়ার মতলব আছে নাকি? দেখে তো ভদ্রসভ্য বলেই মনে হচ্ছে। এতক্ষণে সমরেশ মুখ খুলল। আরে দাদা, বিশ্বাস করুন, আমাদের ওইসব কোনো উদ্দেশ্য নেই। একটা কারণের জন্য এসেছিলাম, এখনই চলে যাব। আর আমরা এই কলেজের থেকেই পাশ করেছি 5 বছর আগে। সবাই চেনে আমাদের। তুমি নতুন, তাই চিনতে পারবে না। আমার নাম সমরেশ, আর ও রনিত। সমরেশ আর রনিত? আচ্ছা ঠিক আছে, এবার ওঠো দেখি, আর আমার সাথে আসো। আমি তোমাদের ক্যাম্পাসের বাইরে পৌঁছে দিচ্ছি। যা হাল করেছো নিজেদের! গার্ডটি হাত লাগায় মাটিতে পড়ে থাকা জিনিসগুলো ব্যাগে পুরতে। দেখে ভাই দেখে, সামনে অন্ধকার। আর তোমার ওই বন্ধুকে ধরো সমরেশ, ওর তো চলার ক্ষমতা নেই। গার্ডটি হাতে টর্চ ধরে সামনে চলতে থাকে ধীর গতিতে, আর পিছনে সমরেশ ও রনিত। প্রত্যেক সপ্তাহের শেষে রনিত আকণ্ঠ মদ্যপান করে ওই নিজের বাড়িতে পৌঁছায়। অবিবাহিত রনিতের বাড়িতে শুধুমাত্র তার বিধবা মা। কিছুই বলে না, নির্বাক হয়ে জেগে থাকে ছেলের জন্য অনেক রাত পর্যন্ত। কিন্তু রনিত কোনোদিন এমনভাবে ঘরে ঢোকেনি যে তাকে কারোর সাহায্যের প্রয়োজন হয়। সে বাড়ি আসে, মার সাথে কথা বলে, মার সাথে কিছু মুখেও দেয়। ও নিজেই ওর ঘরে ফ্রেশ হয়ে লাইট বন্ধ করে গার্লফ্রেন্ডকে SMS করে এবং তারপরে ঘুমিয়ে পড়ে। শেষের কাজগুলো নিত্যনৈমিত্তিক ক্রিয়া, কিন্তু অকপটে সেই সব শেষ করে গভীর নিদ্রায় আচ্ছন্ন হয়। তবে আজ এমন কি হলো যে সে চোখ খুলতেই পারছে না, পা জড়িয়ে যাচ্ছে। কখনো ক্ষমা, কখনো প্রত্যয়, আর বাকিগুলো ঠিক বোঝা যায় না। এমন কিছু কথা বলে চলেছে। সে রোগা না হলেও তেমন ওজন নেই। তা না হলে সমরেশ ওকে নিয়ে চলতেই পারত না। সমরেশকেও খুব ক্লান্ত দেখায়। ও মদ্যপ কিন্তু সংযত। তবুও সে বলে, দাদা, আর কতদূর? সে কি, তোমরা আসলে আর রাস্তা ভুলে গেছো? সমরেশ ঠিক বুঝতে পারছে না। ও কিন্তু খুব ঘামছে, শরীর যেন ভেঙে আসছে। হঠাৎ রনিতকে নিয়ে এসে মাটিতে পড়ে যায়। সামনে দাঁড়ানো গার্ড একবার ফিরে তাকায় দুজনের দিকে। এই, আপনি কি মজা করছেন? আমার কিন্তু নেশা হয়নি তেমন। হ্যাঁ, আমি বুঝতে পারছি না, একটা বিল্ডিং থেকে বেরোতে হবে, তাতে এত হাঁটা কিসের? কোথায় নিয়ে চলেছেন আমাদের? কোনো ধারণা আছে আমরা কতক্ষণ ধরে হাঁটছি? আমার স্পষ্ট মনে আছে বিল্ডিংয়ের ভেতরে ঢুকে দেখেছিলাম চারিদিকে বাঁশ লাগানো। আমরা সেগুলো সরিয়ে উপরে আসি। প্রথম তলাতেই তো ঘরটা ছিল, আর আমরা এখন 4টে সিঁড়ি অতিক্রম করলাম। আরে বাঁশ কই? কি হচ্ছে বলুন তো? এই করিডোর তো আমার অচেনা। সমরেশ কথাগুলো খুব কষ্ট করেই বলে, কারণ তার যেন দম বন্ধ হয়ে আসছে।
সে হাঁপাতে থাকে প্রচণ্ড। কষ্ট হচ্ছে নাকি দাদা? তা এখনো তো অনেক পথ চলা বাকি, একটু জল খাবেন? মাটিতে বসে থাকা সমরেশের দিকে তাকিয়ে কথাগুলো বলে ভদ্রলোক। অন্ধকারেও সমরেশের কানে আসে লোকটির মৃদু হাসি। এই হাসি আর গলা তার চেনা। কিন্তু না না, এ কি করে সম্ভব? তাহলে কি এটা কোনো গেম? ভদ্রলোক একটা বোতল দেয় সমরেশের দিকে, কিন্তু তাতে জল কোথায়? নিচে সামান্য পড়ে আছে। উফ, তাদের কাছেও তো জল ছিল, কিন্তু সব তো এই রনিত শেষ করে দিয়েছে। এই নাও দাদা, তেষ্টা মেটাও। সেই চেনা কণ্ঠে বোতল নিতে বলে সমরেশকে। সমরেশ মন্ত্রমুগ্ধের মতো সেই বোতল নেয়। ঢাকনা খুলে সামান্য জলটুকু সে নিজের গলায় না ঢেলে হাতে নিয়ে রনিতের চোখে মুখে দেয়। রনিত খানিক কেঁপে উঠে চোখ খোলে, কিন্তু আরও আশ্চর্য হয়ে যায় সে সমরেশের বারবার ধাক্কাতে। রনিত ওঠ, আরে ওঠ, আরে কি হলো তোর? আরে কথা বল কিছু। সমরেশের চিৎকারে রনিত তার চোখ খোলে, কিন্তু চারিদিকে দৃশ্য তাকে যেন আশ্চর্য করে। খুব ঝাপসা সেই দৃষ্টি। কোথায় কোথায় আমি? সম, কোথায় আমি? কথা আটকে যায় তার। তার চারপাশে সমরেশ নেই, কিন্তু সে যে অনবরত ধাক্কা দিচ্ছিল। হঠাৎ তার চোখ যায় সামনে দণ্ডায়মান শরীরটার দিকে। কোথা থেকে যেন ঈষৎ আলো এসে পড়েছে ওর গায়ে ও মুখে। সেই ফ্যাকাশে অর্ধনগ্ন রুগ্ন শরীর, গলার কাছে জমাট বাঁধা রক্তের দাগ, মুখে সেই ম্লান হাসি, ধূসর চোখের খাঁজে লুকিয়ে থাকা জিঘাংসা। অবাক কণ্ঠে চিৎকার করে ওঠে রনিত। কিন্তু সমরেশ কোথায়? উত্তরের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি তাকে। রনিতের ঠিক পেছনেই দাঁড়িয়ে সমরেশ, তার হাতে রনিতের ফুললি লোডেড পিস্তল। সে তাক করে আছে সামনের দিকে, প্রত্যয়ের দিকে। সমরেশ, কি করছিস? এদিকে আয়, এদিকে আয়। হাত থেকে ওটা নিচে ফেল, নিচে ফেল। ওতে ওতে কিছু হবে না। রনিত কাঁপা গলায় বলতে থাকে, ভাই, এ খেলা খুব ভয়ঙ্কর। এ আমরা পেরে উঠব না। ও যে প্রত্যয়, বন্দুকটা নিয়ে এসেছিস, ভালোই করেছিস। তোকে যে কি বলে ধন্যবাদ জানাবো, কি বলেছিলাম মনে আছে তোর? এই বলে পিস্তল নিজের মাথায় ঠেকায় সমরেশ। সম, কি করছিস? না না না, এ কাজ করিস না। রনিতের চিৎকারের শব্দ একটা বিকট আওয়াজে হঠাৎ থেমে যায়। মাটিতে লুটিয়ে পড়ে সমরেশের নিথর দেহ। কপালের ধার দিয়ে গড়াতে থাকা রক্ত ভিজিয়ে দেয় রনিতের হাত। সমরেশের নিষ্পলক দৃষ্টিতে রনিত দেখে ওর পেছনে দাঁড়িয়ে নিকষ অন্ধকার একটা শরীর। তার শীতল হাতের স্পর্শ এখন রনিতের কাঁধে। ধীরে ধীরে তা এগোতে থাকে তার গলার দিকে। হঠাৎ সে অনুভব করে সেই হাত যেন চাপ বসাচ্ছে সেখানে। দম বন্ধ হয়ে আসে রনিতের। এক ভয়াবহ পরিণাম তা সে অবগত। তার চেতনা বিলীয়মান, চোখের সামনে নেমে আসে অন্ধকার। কিরে রনিত, পাগলের মতো করছিস কেন? এর মধ্যে কি মাতাল হয়ে গেছিস না কিরে? খুব চেনা এই গলা। সমরেশ। চোখ খোলে রনিত। সমরেশ পরের পেগ বানিয়ে ওর দিকে গ্লাস এগিয়ে দেয়। তুই তুই ঠিক আছিস তো সম? রনিতের অস্থিরতা যেন তার কথায় প্রকাশ পায়। আমার আবার হবে কি? নেনে গ্লাসটা ধর। কপালের ঘামটা মুছে একবার হাতটা নিজের মুখে বুলিয়ে নেয় রনিত। তারপর একটা হাঁপ ছেড়ে সে গ্লাস নিতে হাত বাড়ায় সমরেশের দিকে। হঠাৎ তার চোখ আটকে যায় সমরেশের মাথার পাশে। একটা ক্ষত সেখানে, ফিনকি দিয়ে কি যেন বেরোচ্ছে, যার কিছুটা রনিতের মুখের উপর লাগে। তার রং লাল, রক্ত। ধীরে ধীরে রনিতের দিকে ফিরে তাকায় সমরেশ। নিষ্প্রাণ সেই দৃষ্টি, কিন্তু ঠোঁটের কোণে একটা চেনা হাসি। রনিত আর অপেক্ষা করে না এক মুহূর্ত। নগ্ন পায়ে খোলা দরজা খুলে করিডোর, সিঁড়ি, বিল্ডিংয়ের পাশের
বাঁশের মাচা আর তার ঠিক পরেই উঠোন। অট্ট হাসিতে ভরে উঠেছে পরিত্যক্ত বাড়ির আনাচে কানাচে। বাতাসে ভেসে আসে একটি কথা, দাদা আজ এই পর্যন্ত, হ্যাঁ ঠিক আছে তো? ও দাদা। কিছু সময় অপেক্ষা, আর তারপরে আবার দৌড়ায় রনিত। স্মৃতিপটে ভেসে আসে তার প্রিয় সমর পুরনো অনেক কথা। আর ওর সাথে মজা করা হবে না, আর ওকে নিজের পাশে পাবে না রনিত। দৌড় ও হাঁপানোর সাথে চিৎকার করে কেঁদে ওঠে সে। হঠাৎ কিছুতে পা আটকে রাস্তার উপরে পড়ে যায়। মাথাটা সজোরে আঘাত করে রাস্তার উপর। চোখ খুলতে রনিত দেখে সে বিছানায়। আশেপাশের দেওয়াল, সেখানে টাঙানো ছবি তার চেনা। সমরেশ আর রনিতের গ্রুপ ফটো, আগের বছর পুজোতে তোলা। সমরেশ বড় করে বাঁধিয়েছিল ওটা। কি রে রনিত, এখন কেমন লাগছে? মাথায় কোনো ব্যথা নেই তো? রনিত এক মুহূর্তে পিছিয়ে যায়। এ কি সমরেশ, তুই এখানে? তোর মাথায়? রনিতের কথা থামিয়ে সমরেশ বলে, কথাটা কম বল। তোর ভাগ্য ভালো কাল আমি তোর বাড়ি গিয়েছিলাম। তা তুই রাস্তার ওপর পড়ে গেলি কিভাবে? রক্তে ভেসে গিয়েছিল। আমি তো হসপিটালে নিয়ে যেতে স্টিচ করলো। তেমন ভয়ের কিছু নেই দেখে ডাক্তার বলল বাড়ি নিয়ে জানে গে। মাসিমা খুব ভয় পেয়ে গিয়েছিল রে। ওনাকে সঙ্গে নিয়ে এসেছি। পাশের ঘরেই আছেন উনি, আমার মায়ের পাশে। আমি তো ভেবেছিলাম কোমায় চলে গেছিস তুই। তাহলে ওই ঘটনাগুলো হোস্টেল, মাথা ছিঁড়ে যাচ্ছে। চিৎকার করে ওঠে রনিত। তোকে বলছি না বেশি চিন্তা করিস না, রিল্যাক্স কর এবার। আচ্ছা দাঁড়া, একটা গেম খেলবি চল। সমরেশ হাসতে থাকে। গেম? কিসের গেম? কেন ভুলে গেলি? ওই যে আমাদের অতি প্রিয় প্রত্যয়ের খেলা। পেশেন্টের কোনো ইমপ্রুভমেন্ট হলো নার্স? জিজ্ঞাসা করে ডাক্তার সৌমিত্র। না স্যার, তবে মাঝে মাঝে হার্টবিটটা বেড়ে উঠেছে, আর তার সাথে ব্লাড প্রেশার। হয়তো কিছু স্বপ্ন দেখছে। না ভালো বলেছ কথাটা। আচ্ছা কি নাম যেন এনার? হ্যাঁ রনিত। বাইরে পুলিশ কিছু জিজ্ঞাসা করছিল ওর বন্ধুর মৃত্যুর ব্যাপারে। কে, সমরেশ? হ্যাঁ, অর্ধমৃত ব্যক্তির থেকে কি জানবে বলো তো এরা? বডির পাশে নাকি রনিতের পিস্তল পাওয়া যায়। পুলিশ ভাবছে কোনোভাবে এই ব্যক্তি জড়িত। কিন্তু স্যার, ঘটনাটা খুব আশ্চর্যের, তাই না? উত্তরে ডাক্তার বলে, সবকিছুই ভাগ্যের খেলা, ভাগ্যের খেলা। সেই সাথে রনিতের শরীরটা আবার কেঁপে ওঠে। হার্টবিটটা বেড়ে গেছে ওর প্রচণ্ড। আর আজ দিনটা 15ই আগস্ট। হসপিটালের বাইরের জানলা দিয়ে দেখা যাচ্ছে দৌড়ে দেশের পতাকা উঠছে ঊর্ধ্ব গগনে। আর তার সাথে চারিদিক থেকে একটা গান ভেসে আসছে। ধান্য পুষ্প ভরা আমাদের বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ সকল দেশের সেরা।